আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চিকিৎসকদের কর্মবিরতিতে অচল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জরুরি সহ সব বিভাগে চিকিৎসা কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে রোগী ও স্বজনরা। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, জিয়ার সমাধিতে নেতা কর্মীদের শ্রদ্ধা। শক্তি নয় উদারতা দেখিয়ে মানুষের মন জয় করার আহ্বান তারেক রহমানের। এস আলমের ৬টি সহ ৯টি ব্যাংকের সাথে লেনদেনে সতর্ক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি রপ্তানিতে জটিলতা বাড়বে বলছেন ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিকিৎসককে মারধরের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে হাসপাতালের জরুরি সহ সব বিভাগের চিকিৎসা কার্যক্রম। গত শুক্রবার রাতে হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধরের প্রতিবাদে এই ধর্মঘট ডাকেন চিকিৎসকরা। হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন তারা। ডাক্তারদের কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও পড়েছেন বিপাকে। অনেকে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এদের সাথে যোগ দিয়েছেন নার্সরাও। সারা দেশের হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা। মারা যাওয়ার পরে ছাত্ররা অভিযোগ দিয়ে ছাত্ররা এসে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা মানে হাত বাজাবাজি, সবকিছু বন্ধ, আমরা সেবা পাচ্ছি না, আমরা রিপোর্ট পাচ্ছি না। এই আমাদের সবকিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে ডিউটি করতে পারি। প্রত্যেক হেলথ সেক্টরে আমরা চাই আমাদের নিরাপদ কর্মস্থল। অনতিবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, হাসপাতালের কর্মবিরতির বিস্তারিত আমাদেরকে জানান। জি, আপনি জানেন যে আসলে গতকালকে কয়েকটি হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে দুপুর থেকে কিন্তু সারা দেশে চিকিৎসা সেবার সকল ধরনের কার্যক্রমে কিন্তু কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে চিকিৎসকরা। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে গতকালকে বিকেলে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে ঢাকা মেডিকেলে আনা হয় এবং সেই শিক্ষার্থীর পরিবার এবং তার বন্ধু বান্ধবরা আসলে চিকিৎসায় অবহেলার দাবি তুলে চিকিৎসকদের গায়ে হাত তুলেন এবং মারধর করেন। এক পর্যায়ে কিন্তু তাদেরকে আসলে কলার ধরে টেনে হেঁচড়ে প্রশাসনিক ভবনের সামনে কিন্তু আনেন এবং এখানে এনেও কিন্তু তাদেরকে মারধর করেন এবং খিলগাঁয়ে কিন্তু দুপক্ষের একটি সংঘর্ষ হয়। আর সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন আহত হয় এবং আহত হওয়া সেই ব্যক্তিদের কিন্তু এই ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার জন্য আনা হয়েছিল। অপরপক্ষ কিন্তু সেই আহত ব্যক্তিদের মৃত্যু নিশ্চিত করার জন্য কিন্তু হাসপাতালের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে তাদেরকে নিহত করেন। এই যে নিরাপত্তাহীনতা সবকিছু মিলিয়ে কিন্তু ডাক্তাররা কিন্তু কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। এইসব বিষয়ে কর্তৃপক্ষ কিন্তু কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় কিন্তু আসলে তারা এই কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন। ধন্যবাদ খায়রুল আপনাকে। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম ঢাকা মেডিকেল থেকে আমাদের সহকর্মী খায়রুল ইসলামের সঙ্গে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। মানুষের আস্থা অর্জনে বিগত ১৫ বছরের বৈরী অভিজ্ঞতা থেকে নতুন রাজনীতির সূচনা করবে বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির কাছে জনগণের এমনটাই প্রত্যাশা বলে মনে করেন বিশ্লেষকরা। সে লক্ষ্যে তৃণমূল থেকে দল গোছানো ও জনপ্রিয়তা ধরে রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি পরামর্শ সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খানের। দলে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তারা। মইনুল আহসানের বিশেষ রিপোর্ট। মুক্তিযোদ্ধা জিয়া স্বাধীনতা উত্তর অস্থির রাজনীতির পথ ধরে ১৯৭৫-এর পট পরিবর্তনের পর বাকশালী একদলীয় শাসনের বদ্ধভূমিতে বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। মূলত এর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে গোড়াপত্তন হয় বিএনপির। নানা চড়াই উচ্চাই পেরিয়ে জিয়াউর রহমানের গড়া ৪৬ বছরের বিএনপি এখন দেশের জনপ্রিয় দল, মানুষের কাছে আস্থার নাম।
গেল 15 বছর বিএনপির জন্য ছিল সবচেয়ে বৈরী সময়। শেখ হাসিনা সরকারের আমলে মামলা, গুম, রাষ্ট্রীয় নির্যাতন বিএনপিকে অনেকটাই অস্তিত্ব সংকটে ফেলে দেয়। অনেকে বলছিল বিএনপি বোধহয় একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু একটা মানুষকে যখন আপনি একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবেন, তার উপর প্রচন্ড অনাচার করবেন, তার প্রতি কিন্তু মানুষের একটা সহমর্মিতা তৈরি হয় এবং বিএনপির প্রতি কিন্তু ওই সহমর্মিতা তৈরি হয়েছে। কিন্তু এখন তার চ্যালেঞ্জটা হচ্ছে পার্টিটাকে গোছানো। বিএনপি গত 15 বছরে আন্দোলনে ছিল, লড়াই করেছে, তাদের কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের কর্মীরা আয়না ঘরে গেছে, তাদের ত্যাগ অপরিসীম। আওয়ামী লীগ সরকারের অপসারণের পরে বিএনপি সবচেয়ে সুবিধাজনক জায়গায় আছে। বিএনপি দলটি আজকে একটি, আমি বলি, জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপিকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বাড়ানোর তাগিদ দিলেন রাজনীতি বিশ্লেষকরা। আদর্শিক চর্চাটা কিন্তু খুব কম থাকে, শক্তি, মাস্তানি এগুলোর চর্চাটা অধিক থাকে এবং এই ধরনের মানুষকেই তাদের নেতৃত্বে নিয়ে আসা হয়। কিন্তু দিনের শেষে যখন সংকটে পড়ে দল, তখন এই নেতৃত্ব কিন্তু কোনো কাজে আসে না। সেটা বিএনপির ক্ষেত্রে যেমন প্রমাণিত ছিল, আওয়ামী লীগের ক্ষেত্রে তেমনি প্রমাণিত। এই বন্দনার যে রাজনৈতিক ব্যবস্থা থেকে তারা বের হয়ে আসবেন কিনা, শুধুমাত্র তারেক জিয়া কিংবা খালেদা জিয়ার বন্দনা, আওয়ামী লীগের সংকটের জায়গাটাই ছিল কিন্তু এই বন্দনার রাজনৈতিক ব্যবস্থা। সারা দেশে বিএনপির নামে যদি কোনো অঘটন ঘটে, দখলবাজি চলে, তা বিএনপির যে ভাবমূর্তি সেটা কালো ছায়া ফেলবে। তারা এও মনে করেন আগামী জাতীয় নির্বাচন নানা কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জিং হবে। তাদের পরামর্শ, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি মানুষের আকাঙ্ক্ষাকে কিভাবে পূরণ করবে তাও স্পষ্ট করতে হবে দলটিকে। এখন তো আওয়ামী লীগ নেই, যার ফলে তাদের প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীর ধরনে কিন্তু পাল্টেছে। এখন অন্য দলগুলো তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এবং যারা একসময় তাদের বন্ধু ছিল, বিএনপি এবং জামায়াত ইসলামীর যে বক্তব্য এবং পাল্টা বক্তব্য আমরা বুঝতে পারছি, তাতে মনে হচ্ছে যে আমরা বোধহয় আরেকটা নতুন ধরনের মেরুকরণের দিকে যাচ্ছি এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু জামায়াত ইসলামী এখন ওদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বিএনপির সামনে যে সম্ভাবনার দ্বার খুলেছে, তো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সামনে রেখে তাদেরকে সেটা জনগণের সেই ভালোবাসাটা অর্জন করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে। এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আমি তো বলে এটা আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা হয়েছে। এটা পূরণে আমাদের সঠিক পদক্ষেপ বলে নিতে হবে। প্রবীণ সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর তানজিম উদ্দিন খান মনে করেন, এ অঞ্চলের আধিপত্য নিয়ে পরাশক্তিগুলোর লড়াই মোকাবেলার চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। পার্টিকে যদি সংগঠিত করতে হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তৃণমূল থেকে শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় ও জনগণের ভালোবাসা অর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, বিএনপির পতাকা এখন শুধু দলীয় নয়, দেশ ও জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনোই বিকল্প নেই। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। সব বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করাই এখন বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন। রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এখন সবচেয়ে বড় কাজ বলেও জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ঢল নামে নেতাকর্মীদের। ফ্যাসিবাদের পতনের পর মুক্ত পরিবেশে হাজারো নেতাকর্মী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আসেন শ্রদ্ধা জানাতে।
দলের সিনিয়র নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মীরা। পরে বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে একদলীয় শাসন থেকে বের করে এনে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনে বিএনপিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, তা বৃথা যাবে না। স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করছে, লড়াই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। আমরা আজকে এই দিনকে স্মরণ করব। আজকে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এখন সঠিক রাজনীতি আর জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য বলে জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মনে যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নই মূল কাজ বলেও জানান বিএনপি মহাসচিব। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে দীর্ঘ 17 বছর পর মুক্ত বাতাসে দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। এ প্রতিষ্ঠাবার্ষিকীর একটি লক্ষ্য দলটির দল ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটি দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির পক্ষে গত 19 আগস্ট হাইকোর্টে রিট করা হয়। যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয় রিটে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়। একই সাথে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয় ওই রিটে। এদিকে রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী মোহাম্মদ শিশির মুনির। এস আলম গ্রুপের মালিকানায় থাকা 6টি সহ মোট 9টি ব্যাংকের সাথে সব ধরনের লেনদেনের সতর্কতা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের প্রধান অর্থ হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর এক চিঠিতে এই নির্দেশনা দেন। পূর্ব ঘোষণা ছাড়াই বন্দরের এই ধরনের সিদ্ধান্তে আমদানি রপ্তানিতে জটিলতা বাড়বে বলে জানিয়েছে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে এতে ক্রেতাদের কাছে ভুল বার্তা যাবে। অবিলম্বে বাংলাদেশ ব্যাংকে বন্দরে জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন তারা। শরফুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র। এ বন্দর দিয়েই দেশের সিংহভাগ পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। এসব পণ্য পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বন্দরের শুল্ক, কন্টেইনার খরচ সহ সব ধরনের আর্থিক লেনদেন, পে অর্ডার, চেক ও নগদ লেনদেনের মাধ্যমে অর্থ পরিশোধ করে আসছিলেন ব্যবসায়ীরা। সম্প্রতি কিছু ব্যাংকের পে অর্ডার জমা নিয়ে জটিলতা তৈরি হয় সেখানে। এতে কন্টেইনার জটের পাশাপাশি আর্থিক ক্ষতি বাড়তে থাকে। এই পরিস্থিতির মধ্যেই লুটপাট আর আর্থিক কেলেঙ্কারিতে জড়িত এস আলম গ্রুপের মালিকানায় থাকা 6টি ব্যাংক সহ মোট 9টি ব্যাংকের লেনদেনে বন্দর কর্তৃপক্ষ সতর্ক নির্দেশ দেন। হঠাৎ এমন সিদ্ধান্তে শঙ্কায় ব্যবসায়ীরা। এই 9টা ব্যাংকের চেক বা পে অর্ডার ইতিমধ্যে যারা নিয়েছে সেগুলির কি হবে? এটার একটা টাইম দিয়ে যাওয়া উচিত যে এই 9 ব্যাংকের কোনো চেক পে অর্ডার কেউ কোথাও অ্যাকসেপ্ট হবে না। কিন্তু এইভাবে টাইম না দিয়ে এইভাবে যদি দেওয়া হয় আলটিমেটলি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাংকগুলির মধ্যে কিন্তু আমাদের রপ্তানিকারকদের অনেকগুলি বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এই ব্যাংকগুলিতে আছে। তাহলে তাদের
তাদের ব্যবসার কার্যক্রম কি হবে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের একটা স্পষ্ট গাইডলাইন থাকা উচিত। এই ব্যাংকগুলির যারা ক্লায়েন্ট তাদের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, এটা তো খুব সমস্যা হয়ে যাচ্ছে তাদের। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এস আলমের মালিকানায় থাকা 6টি সহ মোট 7টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের কাজ শুরু করে দিয়েছে। ব্যাংক থেকে আগের মেয়াদি আমানত সহ বিভিন্ন আমানতের বড় অর্থ একসাথে তুলতে পারছে না বন্দর কর্তৃপক্ষ। এসব ব্যাংকে নতুন করে লেনদেনে নিরুৎসাহিত করছে বন্দর কর্তৃপক্ষ। এতে সংকট তৈরি হয়েছে আর্থিক লেনদেনে। যদি এই ব্যাংকগুলো সব রকমের কার্যক্রম বন্ধ থাকতো, তাহলে সেই ক্ষেত্রে যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতেন তাহলে সেটা যুক্তিযুক্ত হতো। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যদি এখন তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসায়ীরাও যেমন একটা স্বস্তির মধ্যে থাকবেন এবং তারা আস্থা পাবেন, এবং একই সঙ্গে এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করার কাজটিও হবে। আমরা চাই যে এই ব্যাংকিং খাত কোন রকমের যেন ঝুঁকির মধ্যে দিয়ে, অস্থিরতার মধ্যে দিয়ে না যায়। দ্রুত এই সংকট কাটাতে গভর্নরের সহযোগিতা চেয়েছেন বিশ্লেষকরা। তা না হলে চট্টগ্রাম বন্দরে নতুন করে কন্টেইনার জট সহ পণ্য রপ্তানি সময়সীমা বেড়ে গিয়ে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। টানা 3 মাসে নিষেধাজ্ঞা শেষে আজ উন্মুক্ত হলো বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন। এরই মধ্যে বনজীবী ও ট্যুর অপারেটররা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ এই বনে কার্যক্রম পরিচালনার সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। তবে দেশের বিভিন্ন জেলায় বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকদের আগমন নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। বাগেরহাট প্রতিনিধি আমরুল হক বাবুর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জাহিদুল আলম। প্রাণ প্রকৃতি রক্ষা, বন্যপ্রাণী এবং নদ নদী ও খালে মাছের বিচরণ ও প্রজননের স্বার্থে গত 1 জুন থেকে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। 3 মাসের এই নিষেধাজ্ঞা শেষে রোববার থেকে পর্যটক, বাওয়ালি, জেলে ও মৌয়ালরা ঢুকতে পারছেন বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে। সুন্দরবনের করমজল, দুবলা, কচিখালী, কটকা, হরিয়াবাড়ি ও হিরন পয়েন্ট সহ সকল পর্যটন কেন্দ্র প্রস্তুত পর্যটকদের বরণ করতে। তৈরি করা হয়েছে নতুন ওয়াচ টাওয়ার, ফুড ট্রেল সহ নানা স্থাপনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে সেইভাবে নির্দেশ দিয়েছেন যে এরকমের যারা পর্যটক আসবে তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিপাটি অবস্থায় আমাদের সুন্দরবনটা উপভোগ করতে পারে, এটাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। এদিকে দেশের বিভিন্ন জেলায় বন্যা ও বর্তমান প্রেক্ষাপটে পর্যটকের আগমন কম হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। দেশের যে পরিস্থিতি, লোকজন খুব কম, আর 3 মাসের জন্য সুন্দরবন বন্ধ হলো, এর জন্য অনেকজন কম, বোট সব ঘাটে বসা আছে। আপনাদের এখনই বর্তমানে ভাড়া দর কম হয়। আমরা যেন লোকজন নিয়ে বেড়াইতে পারি, আমাদের বাল বাচ্চার রুজি রুটি এই বোটের পরে নির্ভরশীল। হারবাড়িয়া টুরিস্টদের আসার জন্য একদম উপযোগী করে তোলা হয়েছে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকায় সুন্দরবনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং জীববৈচিত্র্য আরো সমৃদ্ধ হয়েছে, এমনটাই প্রত্যাশা সকলের। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিএনপির নামে চাঁদাবাজি করে কেউ দলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের আলাইপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ ঘটাতে চাইলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সরকার পতন আন্দোলনে নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আলমগীরের অপসারণের দাবিতে 72 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী প্রকৌশলী সমাজ। রাজধানীর আগারগাঁও কমিশনের ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেয়া হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, ডক্টর আলমগীর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর। ছাত্র আন্দোলন চলাকালে ডক্টর আলমগীরের পরামর্শে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা হয়। এছাড়া আপাদমস্তক দুর্নীতিবাজ তিনি। আগামী মঙ্গলবার তার অপসারণ ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করবে প্রকৌশল সমাজ। 72 ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আসহাবুল ইয়ামিনের নামে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি MISTর নতুন নির্মিত অডিটোরিয়াম এবং শহীদ মোহাম্মদ রাকিবুল হাসানের নামে MISTর মুক্ত মঞ্চের নামকরণ করা হয়েছে। এছাড়া MIST এর কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন, শহীদ রাকিবুল কর্নার স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শহীদদের বাবা মা সহ নিকট আত্মীয় এবং MISTর কমান্ড্যান্ট, সকল ডিন ও বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবেগ ঘন পরিবেশে শহীদদের স্মৃতিচারণ করা হয়। পরে বিশেষ মোনাজাত করা হয় সেখানে। MISTর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শায়াক আসহাবুল ইয়ামিন এবং মেকানিক্যাল বিভাগের প্রাক্তন ছাত্র মোহাম্মদ রাকিবুল হাসান নির্মমভাবে শহীদ হন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি আড়ত কারওয়ান বাজারে এখনো চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তারা বলেন 5 আগস্টের আগে যেমন চাঁদাবাজি হতো এখনো তা হচ্ছে, শুধু হাত বদল হয়েছে মাত্র। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, রাজধানীর বাজারগুলোতে চাঁদাবাজির ব্যাপারে বাণিজ্য উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রকৃত চিত্র তুলে ধরা হবে। রাসনা দাসের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের আমলে গত 15 বছরে কারওয়ান বাজারে প্রতিদিন চাঁদাবাজি হতো 1 থেকে 1.5 কোটি টাকা। বাজারে যেসব সবজি প্রবেশ করে তা 3 গুণ বেশি দামে বিক্রি হয় খুচরা বাজারগুলোতে। ব্যবসায়ীদের দাবি, চাঁদাবাজি সহ সিন্ডিকেটের কারণেই দাম এভাবে বেড়ে যায়। সরকারের পট পরিবর্তনের পরেও বন্ধ হয়নি সেই চাঁদাবাজি। চাঁদাবাজদের হাত বদল হয়েছে শুধু। চাঁদাবাজি কি পরিমাণ হয়, কিভাবে হয়, যারা এখানে ব্যবসা করে তাদের লিমিটেশন আছে, তারা এখানে ব্যবসা করতে হবে। আপনারা এখানে আজকে মিটিং করে যাবেন, আগামী দিন হয়তো আর থাকবেন না। আমরা কিন্তু খেয়াল করি না এই বিষয়টা, তা নয়। এখন বলতে পারেন আমরা খেয়াল করে কি করছি। একটা সময় পর্যন্ত আমাদেরও লিমিটেশন, একটা পর্যন্ত আমাদেরও লিমিটেশন আছে, কিন্তু এটা হলো হাই টাইম, এটাই সবচেয়ে উপযুক্ত সময় যখন আপনার এই কথাটা বলার। অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পাইকারি ব্যবসায়ীরা পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কোনো ক্যাশ মেমো দেন না, বরং নিজেরাই সিন্ডিকেট করে দাম বাড়ায়। চাঁদাবাজি আবার নতুন করে আগের মতো হচ্ছে, অথবা ওই চাঁদাবাজি যে হচ্ছে না তার ফলে যে দামটা কমার কথা সেটা আপনারা এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা সরকারের কাছে রিপোর্টটা তুলে ধরতে পারি, আমাদের টুলসটা ওইটাই আছে। এবং আমি আশা করছি, আমি ইতিমধ্যেই কয়েকজন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ ব্যবসায়ীরা সাহায্য না করলে চাঁদাবাজি বন্ধ সম্ভব নয় বলেও জানান ভুক্তভোগীরা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা দেওয়া শুরু করেছে বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান স্টার্ন ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন ABL পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী। এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে দেশজুড়ে 20টি শাখা ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে গ্রাহকদের এই সেবা নিশ্চিত করা হবে। এছাড়া ব্যাংকের অন্যান্য শাখায় গ্রাহকদের জন্য রয়েছে আলাদা ইসলামী ব্যাংকিং হেল্প ডেস্ক। বর্তমানে ইসলামী ব্যাংকিং সেবার অধীনে 16টি বেসিক ইসলামী ডিপোজিট প্রোডাক্ট এবং 7টি বেসিক ইসলামী ফাইন্যান্সিং প্রোডাক্ট রয়েছে বলেও জানান তিনি। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামী ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন এবং শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শাহেদ রহমানি উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের জিম্মি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন স্ট্যান্ডার্ড হোল্ডিংস লিমিটেডের পরিচালক আমির হোসেন। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ভাই ভাই ট্রেডার্সের মালিক আমিনুল ইসলাম ও তার ভাই এরশাদ স্ট্যান্ডার্ড হোল্ডিংস প্রতিষ্ঠানের কাছে 4,80,00,000 টাকা পাবে, কিন্তু তা পরিশোধ না হয় ওই প্রতিষ্ঠান এখন তাদের কাছে 14 কোটি টাকার দাবি করছে। এটাকে ভিত্তিহীন উল্লেখ করে এর সুষ্ঠু বিচার দাবি করেন আমির হোসেন। এবারে পার্টেক্স খেলার খবর।
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ। আগের দিনের বিনা উইকেটে 10 রান নিয়ে রাওয়ালপিন্ডিতে খেলতে নেমে বিপর্যয়ে পড়ে লাল সবুজের দল। মাত্র 26 রানে 6 উইকেট হারিয়ে শুধু ফলনই নয়, নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউটের সংখ্যায় পড়ে নাজমুল সাকিব মুশফিকরা। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বনিম্ন 43 রানে অল আউট হয় বাংলাদেশ। অবশেষে মেহেদী হাসান মিরাজ ও লিটনের ব্যাটে ফলোঅনের সংখ্যা এড়ায় বাংলাদেশ। লাঞ্চ বিরতি পর্যন্ত 6 উইকেটে 75 রান সংগ্রহ করে হাতুড়ি সিংহের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 131 রান। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে শিকাগোকে 4-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। সোলজার ফিল্ড স্টেডিয়ামে শিকাগোর তোবিয়াস সালকুইস্ট নিজেদের জালে বল পাঠিয়ে দেন 25 মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামিকে দ্বিতীয় গোল এনে দেন লুইস সুয়ারেজ। গোলের সুযোগ বেশি তৈরি করা টাটা মার্টিনোর দলের হয়ে তৃতীয় গোল করেন উরুগুয়ান এই স্ট্রাইকার। এরপর জর্জিয়াস কুৎসিয়াস 82 মিনিটে ব্যবধান কমান স্বাগতিকদের হয়ে। তবে ইনজুরির সময় রবার্ট টেইলর প্রতিপক্ষের জালে বল পাঠালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। চিকিৎসকদের কর্মবিরতিতে অচল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। জরুরি সহ সব বিভাগে চিকিৎসা কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে রোগী ও স্বজনরা। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। জিয়ার সমাধিতে নেতা কর্মীদের শ্রদ্ধা। শক্তি নয় উদারতা দেখিয়ে মানুষের মন জয় করার আহ্বান তারেক রহমানের। এস আলমের 6টি সহ 9টি ব্যাংকের সাথে লেনদেনে সতর্ক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি রপ্তানিতে জটিলতা বাড়বে বলছে ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।